এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি রংপুর ৪ এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব টিপু মুন্সি। মাননীয় সদস্য, আপনার সময় 18 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। শুরুতেই আমি জাতির জনক বঙ্গবন্ধু, তদীয় পরিবার, জাতীয় নেতৃবৃন্দ 52 থেকে আজ পর্যন্ত যারা শহীদ হয়েছেন দেশের জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানাই। 7ই জুন 6 দফা ঘোষণা হয়েছিল, সেই দিবসকে স্মরণ করে সেই শ্রমিক নেতার মৃত্যুকে স্মরণ করে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবার তার জীবনের সবচেয়ে বড় বাজেট আমাদের সামনে উপস্থাপন করেছেন, জাতির সামনে উপস্থাপন করেছেন। আজকে যে কথা বলতে চাই, এই যে বিশাল বাজেট আমাদের দিয়েছেন সেটা দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতির কথা চিন্তা করেই দিয়েছেন। আজকে আমরা যদি দেখি প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে শিল্পক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে আমাদের বিশেষ লক্ষ্য রেখেই বাজেট করা হয়েছে, যাতে আগামী দিনে আমরা একটা শক্ত বুনিয়াদের উপরে এই দেশকে নিয়ে যেতে পারি। আমাদের এই বাজেট দেওয়ার পর থেকেই আমরা দেখেছি, লক্ষ্য করেছি, বিএনপি তার অবস্থান, যতবার আমরা বাজেট দিয়েছি ততবারই তার বিরুদ্ধে কথা বলেছে। আজ পর্যন্ত একবারও আমরা দেখিনি যে তারা আমাদের কোনো প্রশংসা করেছে। আমাদের বাজেট নাকি যথাযথ নয়, যথেষ্ট গুরুত্ব বহন করে না, মানুষের ভাগ্য নাকি পরিবর্তন হবে না। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা বাস্তবতা লক্ষ্য করি, পরিবর্তনের যে ধারায় আমরা এগিয়ে চলেছি, তাদের যে কথা যে মিথ্যা প্রমাণিত হয়েছে সেটা আমরা সবাই জানি। আজকে প্রতিটা ক্ষেত্রে আমাদের অগ্রগতি দৃশ্যমান। আমরা আন্তর্জাতিক পরিসর থেকে যে বক্তব্য আসছে, আমাদের দেশের অর্থনীতিবিদ থেকে শুরু করে সার্বিকভাবে আমাদের উন্নতি তারা স্বীকার করে নিয়েছেন। এমনকি দেখা গেছে যারা আমাদের টাকা দিল না পদ্মা সেতু করার জন্য, তাদের প্রধান অর্থনীতিবিদ এসে বলে গেল যে বাংলাদেশের অর্থনীতিতে জাদু দেখা যাচ্ছে, জাদু, ম্যাজিক্যাল চেঞ্জ দেখতে পাচ্ছি আমরা। এমনি করে প্রতিটা ক্ষেত্রে আমরা যে দৃশ্যমান উন্নতি, আজকে আমাদের জীবন ব্যবস্থা মাথাপিছু গড় আয়, আমাদের বয়স সীমা 70 পার হয়ে গেছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করেছি। তাতে করে বোঝা যায় যে তারা যে কথাগুলো বলছে সেটা শুধুমাত্র বলার জন্যই বলছে। আর আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আমরা যেদিন থেকে আমরা পাকিস্তানের অর্থনীতির সবগুলো সূচককে অতিক্রম করেছি, সেই সময় থেকেই তাদের গাত্রদাহটা বেড়ে গেছে। তারা কোনো অবস্থাতেই পাকিস্তানকে ক্রস করে আমরা এগিয়ে যাওয়া তাদের ভালো লাগেনি, কেন তাদের মনের মধ্যে পাকিস্তানের প্রতি সেই গভীর ভালোবাসাটাই রয়ে গেছে। আমাদের উন্নয়ন তারা অ্যাকসেপ্ট করে না, তারা দেখতে পারে না। মাননীয় স্পিকার, আমাদের যদি লক্ষ্য করি আমরা আমাদের প্রতিটা ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, আমাদের খাদ্যের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আমরা আমাদের উন্নয়ন দেখার মতো, এবং সবাই তা স্বীকার করে নিয়েছেন। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে তার প্রভাব পরিলক্ষিত হচ্ছে। মাথাপিছু গড় আয় আজকে প্রায় $1600 কাছাকাছি চলে গেছে। আমরা নিম্ন মধ্য আয়ের দেশে চলে এসেছি। 2021 সালের মধ্যেই আমরা একটা মধ্যম আয়ের দেশের কাছে দেশে পৌঁছে যাব। শিল্পক্ষেত্রে যদি বলি, আমরা আমাদের এক্সপোর্ট আজকে একটা দেখার মতো অবস্থা গেছে। 40 লক্ষেরও বেশি লোক শুধুমাত্র পোশাক শিল্পেই কাজ করে। আর $1 বিলিয়ন লেভেলটা কিন্তু শুধুমাত্র পোশাক শিল্প নয়, আরো 5-6টা শিল্প কিন্তু সেই $1 বিলিয়ন সীমারেখা অতিক্রম করে এগিয়ে গেছে। আমাদের যদি আমরা লক্ষ্য করি কৃষিক্ষেত্রে সফলতা সবাই আমরা জানি। খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণতা পেয়েছি, যদিও এবার কিছু দৈব কারণে কিছু ক্ষতি হয়েছে, যার ফলে হয়তো মনে হচ্ছে যে খাদ্য ইম্পোর্ট করতে হবে, কিন্তু সার্বিক ক্ষেত্রে সে অবস্থা আমাদের নেই। আমরা গত বছরও আমাদের দেশ থেকে আমরা খাদ্য রপ্তানি করেছি। এ সব কিছুই সফলতা এই সুন্দর বাজেট দেওয়ার জন্য। এবং আমরা মনে করি যেটা উনি বলেছেন যে উনি ওনার জীবনের শ্রেষ্ঠতম বাজেট দিয়েছেন, সে কথা আমরা বিশ্বাস করতে চাই। মাননীয় স্পিকার, কতগুলো কথা বলা দরকার। আজকে আমাদের দেশ
যেভাবে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, যেভাবে দেশের প্রতিটা ক্ষেত্রে তিনি নজর দিয়ে চলেছেন, প্রতিটা ক্ষেত্রে তার স্পর্শ আমরা অনুভব করছি। আমরা যদি লক্ষ্য করি, আমি পোশাক শিল্পের লোক, এই শিল্প তার স্নেহধন্য, বরাবর তার সহযোগিতা পেয়েছে। মালিকরা নয়, শ্রমিকরা মাতৃস্নেহে তিনি পাশে এসে দাঁড়িয়েছেন এই শ্রমিকদের, তাদের বেতন বাড়িয়েছেন, তাদের জন্য ডরমিটরি করেছেন যাতে করে তারা এসে ভালো অবস্থানে থাকতে পারে। তিনি বরাবর বলেছেন যে শ্রমিকরা ভালো থাকলে পরেই দেশের রপ্তানিতে তারা কাজ করতে পারবে, দেশের জন্য তাদের দান, তাদের যে কর্মক্ষমতা সেটা আমাদের উপকারে আসবে। এবং এই সাধারণ যে শ্রমিক, বিশেষ করে মহিলা শ্রমিক, তাদের দিকে তার দৃষ্টি রেখেছি। যখনই আমাদের বিপদ এসেছে, আন্তর্জাতিকভাবে প্রেশার এসেছে, তখনই তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, এই শিল্পের পাশে দাঁড়িয়েছেন। আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। এমন কোনো সেক্টর নাই যেখানে তার দৃষ্টি পড়ে নাই। আজকে আমাদের একটা কথা স্মরণ করতে চাই, অনেকদিন আগের কথা। আজকে খেলাধুলার কথা বলি, আমরা ক্রীড়ার কথা বলি। আজকে আমাদের টিম আজকে ইংল্যান্ডে খেলছে। 1998 সালের কথা স্মরণ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সৌভাগ্য হয়েছিল সেবার অস্ট্রেলিয়া যাওয়ার। সেবার আমি ওনার সাথে গিয়েছিলাম, উনি আমাদেরকে নিয়ে গেছিলেন অলিম্পিক ফিল্ডে। আমার মনে আছে সে কথা পরিষ্কার। সেই সময় সেই মাঠে, কারণ তার কদিন পরেই অলিম্পিক খেলার হওয়ার কথা হয়েছে, সেই অস্ট্রেলিয়াতে তিনি আমাদের মাঠে নিয়ে গেলেন, আমাদের মাঠে নিয়ে ঘুরে দেখালেন, বললেন, কল্পনা করতে বললেন আমাদের যে আমরা সবাই আসো চিন্তা করি। ওনার সেই গভীর সহৃদয়ের কথা আজও মনে আছে আমার। উনি বলছিলেন, কল্পনা করো একদিন বাংলাদেশ এই অস্ট্রেলিয়ার মাঠে খেলবে, আমরা সেটা দেখে যেতে পারবো। আর সৌভাগ্য বলি আজকে সেই অস্ট্রেলিয়ার মাঠেই আমরা ইংল্যান্ডকে পরাজিত করেছি। সেদিনের তার গভীর ভালোবাসা এবং প্রত্যক্ষ সহযোগিতায় আজকের ক্রীড়া জগৎ উজ্জ্বল হয়েছে। আজকে পৃথিবীতে আমরা একটা ক্রিকেটে বিশেষ করে আমরা একটা মাইল ফলক অতিক্রম করেছি, আজকে 6 নম্বরে চলে আসছি। এসবই তার গভীর ভালোবাসা, গভীর অনুভূতির ফল। আমরা এইভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষণিকভাবে চেষ্টা করে চলেছেন, অথচ দুর্মুখদের কথা তাদের শেষ নাই। তারা কখনো ভালো দেখে না, এরা জেগে ঘুমায়, ভালো চায় না। যাই হোক, তাদের দিকে তাকিয়ে আমাদের লাভ নাই। আমাদের গন্তব্যস্থলে আমাদের পৌঁছতেই হবে। আমি আজ বলতে চাই, তারপরে দু একটি কথা বলে আমি সময় বেশি নেব না। আমার কথা বলতে চাই, কতগুলো ব্যাপারে কিছু অবজারভেশনের কথা বলি, ব্যবসায়ী মহলের কিছু কথা আছে, সেগুলো একটু তুলে ধরতে চাই। আজকে ভ্যাটের কথা এসছে। ভ্যাটে 15% ধরা হয়েছে, যেটা অনেক ক্ষেত্রে অনেকেই মনে করছেন যেটা সহনীয় নয়। আমি জানি এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই তার সহৃদয় বিবেচনা করবেন, বিবেচনা করা দরকার। সর্বক্ষেত্রে 15% না করে এটা যদি সেক্টর ওয়াইজ বিবেচনা করা হয়, তাহলে আমি মনে করি আমাদের ব্যবসায়ী মহল সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে। কতগুলো ক্ষেত্রে বেশ পরিবর্তন দেখা যাচ্ছে, বেশ প্রেশারই আসবে, বিশেষ করে রিয়েল এস্টেট ক্ষেত্রে, এমএস রড যে তৈরি করে তাদের উপরে। একটা কথা বলতে চাই, সোর্স ট্যাক্সের কথা। একটু আগে স্বপন সাহেব বসে কথা উদ্ধারণ করেছেন। সোর্স ট্যাক্সটা গতবার 0.7% করে দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। এবার এই ব্যাপারে কোনো বক্তব্য আসেনি বলে কিছুটা আমরা পোশাক শিল্পের যারা রয়েছি, যেটা কি 0.7%ই থাকবে না আবার বেড়ে চলে যাবে। এই সময় সত্যিকার অর্থে আমাদের মাননীয় অর্থমন্ত্রী নিজেই কিন্তু তার বক্তব্যে বলেছেন পোশাক শিল্পটা বিপদের মধ্যে আছে। গ্লোবালি যে অবস্থা, আমাদের এক্সপোর্টটা কম্পারেটিভলি কমে গেছে, যুক্তরাষ্ট্রের এক্সপোর্টটাও কমে গেছে, একটা গ্লোবাল কম্পিটিশন কিন্তু পড়েছি। আমি মনে করি ব্যক্তিগতভাবে বহু বছর, 30 বছরেরও বেশি সময় ধরে এই শিল্পের সাথে জড়িত। আগামী 2 বছর সম্ভবত আমাদের জন্য একটা মেজর ক্রাইসিস পিরিয়ড যাবে। এই বিবেচনাতে বলতে চাই, যেন বিবেচনায় রাখা হয় সোর্স ট্যাক্সটার ক্ষেত্রে, কেননা এটা যদি বাড়ে তাহলে আমাদের উপর চাপ পড়বে। ধন্যবাদ জানাতে চাই মাননীয় অর্থমন্ত্রীকে, তিনি কিন্তু 20% ট্যাক্সটাকে 15% এনেছেন, সেই কথা বিবেচনা করেই। মাননীয় স্পিকার, আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছি সেখানে প্রায় 50,000 বিড়ি শ্রমিক আছে। গত 1-1.5 মাস ধরে বিড়ি শ্রমিকদের চাপে আমার ঘুম হারাম হয়ে গেছে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী বলে দিয়েছেন 2 বছরের মধ্যে বিড়ি বন্ধ করে দেবে, বিড়ি ফ্যাক্টরি, নাহলে বড়জোর 3 বছর। এখন এই শ্রমিকরা 50,000 শ্রমিক, সারা বাংলাদেশে কয়েক লক্ষ শ্রমিক রয়েছে। এই শ্রমিকদের ভাগ্যে কি হবে? বিড়ি খাওয়া খুব খারাপ, তামাক খাওয়া খুব খারাপ, তাতে কোনো সন্দেহ নাই। আমরা চাই তামাক বন্ধ হয়ে যাক, কিন্তু তার আগে এই বিড়ি শ্রমিকদের যদি বন্ধ করে দেন, তো তাদের একটা চাকরির ব্যবস্থা করতে হবে, নাহলে তারা বাঁচবে কেমন করে? তাদের তো আর কিছু নাই। আর তাছাড়া আমাদের একেবারেই প্রান্তিক লোকজনরা এই বিড়ি ব্যবসার সাথে জড়িত। আমি এই সূত্রে শুধু একটা ছোট্ট পুরনো কথা বলতে চাই। 2009-10 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন এই বাজেটের বক্তৃতাই বলেছিলেন
যে বিড়ি শ্রমিকরা সাধারণভাবে গরিব মানুষ, তাদের মধ্যে মহিলাও রয়েছে, তাদের কথা বিবেচনা করেই তিনি তখন বলেছিলেন যে তাদের কথাটা, তাদের মূসকের ব্যাপারে উনি ওনার বক্তব্য রেখেছিলেন। আমি বলতে চাই, বিড়ি বন্ধ করে দেন, আপত্তির কিছু নাই, কিন্তু বিড়ি বন্ধ করার ক্ষেত্রে সিগারেটওয়ালা, বিদেশি কোম্পানি সিগারেটওয়ালাদের প্রতি বিশেষ যেন সুনজর না দেওয়া হয় আর তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হয়। এই বিবেচনা করে বিড়ির উপর করের ব্যাপারটা একটু বিবেচনা করা দরকার, কারণ এই ক্ষেত্রে সাধারণ শ্রমিকরাই কাজ করে, মেয়েরাও কাজ করে, বাড়িতে নিয়ে যায় তামাক এবং পাতা, ঘরে কাজ করে, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে তারা বিড়ি তৈরি করে দিনে 50, 60, 70 টাকা করে তার কামাই করে। সেজন্য এটা একটু বিবেচনায় আনা দরকার। গ্যাসের দামের কথা বলা হয়েছে বাজেটের অধিবেশনে, এখানে বলা হয়েছে এবার যে গ্যাসের দাম বাড়বে, 2018 সাল নাগাদ এলএনজি গ্যাসও ডিস্ট্রিবিউট করা হবে। যারা ইনভেস্টমেন্ট করবেন তারা কিন্তু একটা আইডিয়া চান যে কি পরিমাণ কি হবে, কেননা যে কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে পরে তার একটা প্ল্যানিং করা দরকার যে কেমন করে তার প্রাইসিং কি হবে, গ্লোবাল মার্কেটে আমরা কম্পিটিটিভ হব কিনা, সেসব বিবেচনা করে এখনই কিন্তু একটা আইডিয়া থাকা দরকার যে গ্যাসের দামটা বাড়লে কি পরিমাণ বাড়বে, তারপর ভিত্তি করেই কিন্তু আমরা যেসব ইন্ডাস্ট্রি করতে যাব বা করতে যাবে সেই জন্য সেটার দিকে লক্ষ্য রাখা দরকার। আমি রংপুরের মানুষ, একটা কথা বলতে চাই, যখন খবরের কাগজে দেখি সিলেট মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হচ্ছে, অমুক ডিভিশনের মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হচ্ছে, আমাদের রংপুরের মানুষের মধ্যে হতাশা শুরু হয় যে তাহলে আমাদের রংপুর মেডিকেল কলেজটা কবে ইউনিভার্সিটি হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই পার্লামেন্টে যেন রংপুর মেডিকেল কলেজটা ইউনিভার্সিটি করার ক্ষেত্রে বিবেচনায় আনা হয়। এমনিতেই আমরা রংপুর বিভাগের যে 8টা জেলা আছি, সারা বাংলাদেশের 64টা জেলার শেষের দিকের যে 20টা জেলা, সব বিবেচনায় আমরা তার মধ্যেই পড়েছি। আমরা চাই সেটা অতিক্রম করে এগিয়ে যাওয়ার জন্য, যাতে করে আমরা একটু অর্থনৈতিকভাবে উন্নত অবস্থায় যেতে চাই। রংপুর সিটি কর্পোরেশন হয়েছে, সেখানে মেট্রোপলিটন পুলিশ হওয়া দরকার, সেটার দিকে নজর দিতে বলি, কেননা শুনছি হয়ে যাবে, আবার শুনি কোনো আইনি জটিলতায় সেটা পিছিয়ে যাচ্ছে। সেখানকার মানুষের দাবি যেখানে মেট্রোপলিটন পুলিশের যেন এটা ওপেন করা হয়। একটা ট্রেন আমরা পেয়েছি ঢাকা থেকে রংপুর পর্যন্ত, আমাদের অনেকবার আমরা অনুরোধ করেছি যেন তো আরেকটা ট্রেন যদি দেওয়া হয়। মাননীয় রেলমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে গিয়ে অনুরোধ করেছিলাম যে একটা ট্রেন যায়, অন্তত দিনে আরেকটা ট্রেন যদি দেওয়া হয়, যাওয়া এবং আসা, তা বিভাগীয় শহর রংপুর পর্যন্ত। কিন্তু আমাদের রংপুরের কথাই যখন বলতে গেছে তখন উনি বলছে যে বঙ্গবন্ধু যমুনা ব্রিজে যেটা, সেটা নাকি ট্রেনের লোড আর নেবে না। তা আমাদের রংপুরের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে কি লোডটা বেশি হয়ে গেল কিনা সেটাও আমার জানি না, সেটাই আমাদের দুর্ভাগ্য কিনা। সেজন্য একটা করা দরকার। আমরা সবাই জানি জনশক্তি রপ্তানি আমাদের একটা মেজর আর্নিং। এই ক্ষেত্রে আমার যত শুনেছি যা একটা বিশেষ সিন্ডিকেটের কবরেই পড়েছে, এই ক্ষেত্রে এটা বিস্তৃত করা হোক যাতে করে এই ব্যবসার এইটা আরো বেশি মানুষ করতে পারে এবং যাতে করে আমরা ফরেন কারেন্সি আর্নিং ক্ষেত্রে এই জনশক্তিটা একটা যে অবস্থান তাদের আছে তা তারা ধরে রাখতে পারে। একটা কথা বলতে চাই, আমরা সবাই জানি দেশে আজকে পুলিশের তৎপরতা এবং লাইফ রিস্ক অনেক বেশি বেড়ে গেছে। আজকে জঙ্গি তৎপরতা থেকে শুরু করে বিভিন্নভাবে তাদের কর্মপরিধিও বেড়েছে, জীবনের রিস্কও তাদের বেড়েছে এবং অনেক ক্ষেত্রেই আজকে কিন্তু সাধারণ কনস্টেবল বা তারাই নয়, হায়ার র্যাঙ্কের অফিসারদেরও কিন্তু লাইফ অ্যাট রিস্ক। তাদের লাস্ট কয়েকটা ঘটনা কিন্তু সেটা প্রমাণ করে। তো যে পার্সেন্টেজ অফ যেটা রিস্ক দেওয়া হয়, অ্যালাউন্স দেওয়া হয় যে লেভেলে, তার উপরে অফিসারদের ক্ষেত্রেও এটা বিবেচনা করা যেতে পারে যে তাদেরও কিন্তু একটা রিস্ক অ্যালাউন্স দেওয়া দরকার। আমাদের এয়ারপোর্টের কথা বলতে চাই, আমাদের সৈয়দপুরে একটা এয়ারপোর্ট আছে, আজকে প্রতিদিন আমাদের ওখানে 5টা করে ফ্লাইট যাচ্ছে এবং আসছে এবং সব ফ্লাইটই ফুল। তো এই বিবেচনায় বলতে চাই যে ওই এয়ারপোর্টটা কিন্তু এই প্রোপেলার বেস প্লেনই চলতে পারে, এর বেশি এই জেট প্লেন ইঞ্জিন চলে না। এয়ারপোর্টটা যদি লেন্থটা একটু বাড়ানো হতো রানওয়ে, তাহলে কিন্তু এই ফ্লাইটগুলোও যেত, যাতে করে যাত্রীদেরও কিছু সুবিধা হতো আর যাত্রীরা একটু ভীতির মধ্যেও থাকে। যার জন্য আমি মনে করি যে সৈয়দপুর এয়ারপোর্টের দিকে একটু নজর দেওয়া দরকার। মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটেছে, আজকে মানুষ 3000 টাকা দিয়ে কিন্তু সৈয়দপুরে যাচ্ছে, যেখানে ভালো এয়ার কন্ডিশন বাসে 1500 টাকা লাগে। অনেকেই আজকে অ্যাফোর্ড করতে পারছে এবং লোকের সংখ্যা বাড়ছে। আমাদের ঠাকুরগাঁতে একটা এক্সিস্টিং এয়ারপোর্ট আছে এবং লালমনিরহাটেও রয়েছে। যদি আমরা একটু বিবেচনা করি, সেই দুইটা এয়ারপোর্টকেও কিন্তু সামান্য খরচেই সেটা কিন্তু ব্যবহারযোগ্য করে দেওয়া যায়। সেটা যদি বিবেচনায় আনেন আমাদের, তাহলে খুব ভালো হয় যে লালমনিরহাট এবং ঠাকুরগাঁ, কিছুদিন আগে
প্লেনের মন্ত্রী মহোদয় গিয়েছিলেন, দেখেও এসছেন। সেটা আমার অনুরোধ থাকবে সেটা যেন বিবেচনায় আনা হয়, যাতে করে ওইদিকে আরো বিস্তৃত হয় এই আর রুটটা। কারণ আজকে আমরা জানি নেপাল, ভুটান এই অঞ্চলের যাত্রীরাও কিন্তু তারা ব্যবহার করতে চাইছে আমাদের সৈয়দপুর এয়ারপোর্ট। লালমনিরহাট যদি হয় তাহলে বাংলাবান্ধা হয়ে ওই পথে আমাদের ভুটান এবং নেপালে যাওয়ার রাস্তাটা আরও শর্ট হয়, এবং এইদিকে আমার মনে হয় বাইরের ইনভেস্টমেন্টও পাওয়া যেতে পারে, তাদেরকেও সম্পৃক্ত করা যেতে পারে যারা এই এয়ারপোর্টটা ব্যবহার করবে। আমি ওই অঞ্চলের মানুষ হিসাবে অনুরোধ রাখতে চাই যে আমাদের যেন সেই দিকটাতে খেয়াল রাখা হয়। আমি সবশেষে যেটা বলতে চাই যে সার্বিকভাবে আমাদের রংপুর অঞ্চলের দিকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি রয়েছেন, তিনি আমাদের দেখাশোনা করেন। তারপরেও অনুরোধ রইল আমাদের এই মহান সংসদ সদস্যদের উদ্দেশ্যে, তারা যেন সবসময় আমাদের রংপুরের বিভাগের কথা একটু চিন্তা করেন। আমরা সব শেষেই আমাদের বিভাগটা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, তার কমিটমেন্ট রক্ষা করেছেন। সেখানে একটা সিটি কর্পোরেশন হয়েছে, সিটি কর্পোরেশনের জন্য একটু অর্থনৈতিকভাবে সাহায্য বাড়ানো দরকার। আমরা বরাবর যে কথা বলেছি যে আমাদের বালাসীঘাটে একটা ব্রিজ দরকার, যে ব্রিজটা হলে পরে আমরা শুধুমাত্র বঙ্গবন্ধু যমুনা ব্রিজের উপরে চাপটা থাকবে না, এটা একটা অল্টারনেটিভ রুট হবে, এবং ওই অঞ্চল থেকে মানে 2 থেকে 2.5 ঘন্টা পথ আমাদের কিন্তু কমে যাবে ঢাকায় আসার জন্য। আমি আর কথা খুব বাড়াবো না। সবশেষে যেটা বলতে চাই যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, আমরা মনে করি সে বাজেট আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আমরা মনে করি আমাদের ইস্পিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আমরা শুধু কথার জন্য বাজেট দেইনি, আমরা এই বাংলার গরিব দুঃখী মানুষের জন্য, তাদের জীবন ব্যবস্থা বদলানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, কাজ করি। সবশেষে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আবারও ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং অর্থমন্ত্রীকে। এই মুক্তিযোদ্ধাদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, তার ভ্রাতৃস্নেহ আমরা আজকে উজ্জীবিত। আজকে মুক্তিযোদ্ধাদের 99 মুক্তিযোদ্ধা মনে করে শেখ হাসিনা তাদের বোন, তাদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা। 10,000 ফ্ল্যাট তৈরি করার জন্য ঘোষণা দিয়েছেন। আজকে 10,000 টাকা করে আমরা মুক্তিযোদ্ধারা পাচ্ছি, প্রতিটা উৎসব বোনাস হিসাবে 10,000 করে টাকা পাচ্ছি। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের একাত্মতা, আমাদের ভালোবাসা সব কিছু তিনি অনুভব করতে পেরেছেন। আমরা যারা মুক্তিযোদ্ধা তার কাছে, প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ যে তিনি এই অকুতোভয় মুক্তিযোদ্ধা যারা জীবন বাজি রেখে এই দেশের জন্য লড়াই করেছেন। আজকে অনেকের পরিবারই অত্যন্ত দরিদ্র অবস্থা আছে, তাদের অবস্থা ভালো নয়। এই সাহায্য 10,000 টাকা তাদের জন্য বিশাল উপকার, তাদের সন্তানদের জন্য অনেক উপকার। তারা আজকে বাঁচার একটা আশ্বাস খুঁজে পেয়েছেন। আমরা মুক্তিযোদ্ধারা চিরকৃতজ্ঞ তার এই সাহায্য সহযোগিতার জন্য। সবশেষে ধন্যবাদ জানাতে চাই সবাইকে, যারা আজকে এই সংসদে আছেন, আমার এই কথাগুলো শুনেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আছেন, অনেকেই রয়েছেন, আমাদের সড়ক মন্ত্রীও রয়েছেন ওবায়দুল কাদের সাহেব। আমাদের পীরগাছার মাঝখানে সড়কের রাস্তাটা খুব খারাপ, যাওয়ার সময় বলে যাই দয়া করে সড়কটার ব্যবস্থা করবেন। জয় বাংলা, জয় বঙ্গ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ, এবং রংপুর বিভাগের জন্য আপনি প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন, সেজন্য আবারও আপনাকে ধন্যবাদ।